ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আদালতে তোলার আলটিমেটাম, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের উত্তরখান দক্ষিণবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। ৯ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঢাকা উত্তর সিটির ১৮ ওয়ার্ডে। মশার উপদ্রব, ময়লা পানি, গ্যাস সংকট সহ নানা ভোগান্তি। অপেক্ষা করতে হবে আরও ৫ বছর বলছে কর্তৃপক্ষ। দাবির মুখে ড্যাব সংশোধনের উদ্যোগ রাজুকের, বাড়িয়ে দেয়া হচ্ছে ফ্ল্যাটের সংখ্যা। লাভবান হবেন আবাসন ব্যবসায়ীরা, ঝুঁকিতে পড়বে রাজধানী, মত নগর পরিকল্পনাবিদদের। এবং মেগা ফাইনালের মধ্য দিয়ে আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত ফেভারিট হলেও দ্বিতীয় শিরোপায় চোখ নিউজিল্যান্ডের। বাড়তি সুবিধার কথা মানতে নারাজ কোহলিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন তারা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে মাগুরার শিশুর ধর্ষণকারীদের আদালতে হাজিরের আলটিমেটাম দেন। একই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দাবি একটাই, ধর্ষকের ফাঁসি। মাগুরায় শিশু ধর্ষণ সহ সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটার দিকে মিছিল নিয়ে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় শিশু ধর্ষক সহ সব ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছেন, ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই, এছাড়া আর কিছু না। এক কথা এক দাবি, আমাদের একটাই দাবি, আমরা ধর্ষকের ফাঁসি চাই। এই বাংলার জায়গায়, এই বাংলার বুকে কোনো ধর্ষকের ঠাঁই নেই। যেখানে দেখবো সেখানে ফাঁসি চাই, আর কিছু চাই না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খুন ধর্ষণের শাস্তি কার্যকর করতে না পারায় নারী ও শিশুর প্রতি সহিংসতা থামছে না। তাই আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। আজকে আসিয়ার খবর আসার পরে যে ৪-৫টা ধর্ষণ আরো হয়ে গিয়েছে বা আরো বেশি হয়ে গিয়েছে, ১১টা ধর্ষণ মোট হয়েছে, প্রমাণিত একটা ঘটনা। এরপরেও এখন পর্যন্ত তার কিন্তু দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয়নি। ধর্ষকের দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে কিন্তু কার্যক্রম গ্রহণ করছে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণকারীদের আদালতে হাজির করারও আলটিমেটাম দেন তারা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। শিক্ষার্থীরা জানান, ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিক্ষোভ থেকে রোববার সন্ধ্যায় মশাল মিছিল ও সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্ষণের ঘটনায় সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। সরকার যদি ধর্ষকের বিচার না করতে পারে তাহলে ধর্ষককে জনগণের হাতে যেন ছেড়ে দেওয়া হয়। জনগণ তাদের বিচার করবে। দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। সময় সংবাদে আরও থাকছে, দেশে প্রথমবারের মতো মহানগর কারাগার চালু সিলেটে। রাখা হবে শুধু নগরীর ৬ থানা এলাকার বন্দীদের। সুযোগ সুবিধাও বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নাগরিক সেবা বাড়াতে প্রায় ৯ বছর আগে ১১৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নতুন ১৮টি ওয়ার্ড গঠন করে উত্তর সিটি কর্পোরেশন। সিটিতে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা একেবারেই মেলে না এসব এলাকার বাসিন্দাদের। সিটি কর্পোরেশন বলছে, পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ৫ বছর। অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা বন্ধ না হলে এমন বাস্তবতা থেকে মুক্তি মিলবে না বলে মত বিশেষজ্ঞের। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে।
রাজধানীর বিমানবন্দর সড়ক। একদিকে উত্তরার মতো বেশ পরিকল্পিত আবাসিক এলাকা, আর উল্টো দিকটার বাসিন্দাদের জোটে না প্রয়োজনীয় নাগরিক সুবিধার সিকিভাগটাও। কাগজে কলমে সিটি কর্পোরেশনের বাসিন্দা হলেও প্রতিটি সড়কে নিত্যদিনের ভোগান্তি। পড়ে থাকা কাজের কারণে বাড়ছে মশার উপদ্রব, আর সঙ্গে ইউটিলিটি সেবা না পেয়েও বছরের পর বছর বিল দিয়ে যাবার তীব্র আক্ষেপ। হলিডে ট্যাক্স ঠিকই পুরোপুরি নিচ্ছে, কোনো কম ছাড় দিচ্ছে না সরকার। আমাদের এই উত্তরখান দক্ষিণখানবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। এলাকায় আইসা আজকে আমরা প্রয়োজন মতন ব্যবসা বাণিজ্য করতে পারিনি। 15,000 টাকা দিতে গ্যাস বিল, কিন্তু গ্যাস নাই। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে 2016 সালের মে মাসে সাতারকুল, বেড়াইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় 18টি নতুন ওয়ার্ড। প্রায় 9 বছরেও উন্নয়নের ছোঁয়া যেমন লাগেনি বেশিরভাগ এলাকায়, তেমনি কাজের মন্থরতা ও মান নিয়েও ক্ষোভের শেষ নেই বাসিন্দাদের। যতদিন যাবৎ ইউনিয়ন বিলুপ্ত হয়েছে, এরপরে আর এইখানে 10টা পয়সারও কাজও হয় নাই। কিছু কাজ হয়েছে, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ময়লা দুর্গন্ধ পানিতে অত্র এলাকায় সয়লাভ। ডিএনসিসি বলছে এসব এলাকায় প্রায় 1847 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কেবল সড়কের ভূমি অধিগ্রহণেই। বর্তমান অবস্থা অকপটে স্বীকার করে প্রকল্প বাস্তবায়নে আরও অন্তত 5 বছর অপেক্ষার অনুরোধ উত্তর সিটির প্রধান নির্বাহীর। আমরা জানি যে তাদের আমরা পর্যাপ্ত নাগরিক সুবিধা এখনো নিশ্চিত করতে পারি নাই। পার্মানেন্টলি তার সমস্যাটা দূর করতে হলে আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে। আমরা চাচ্ছি যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে। পরিকল্পিত ক্রমবর্ধমান শহরায়নের কথা মাথায় রেখে সমন্বয়হীন উন্নয়ন না করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্ভাগ্য আমাদের দেশের ঢাকার আশেপাশের পেরিফেরিতে যে উন্নয়নগুলি হচ্ছে পরিকল্পিত না, এবং এটা একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হচ্ছে। এইভাবে যদি শহর এবং নগরায়ন বাড়তে থাকে অপরিকল্পিতভাবে, ডাউন দ্য লাইন পুরো বাংলাদেশ কিন্তু একটা জঞ্জালের রাষ্ট্র হবে। 2020 সালে নতুন যুক্ত হওয়া এই 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজের জন্য প্রায় 4025 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। সেই হিসাবে এখানকার কাজের মান এবং গতি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এই বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় গেল তা নিয়েও প্রশ্ন এলাকাবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে আবারও ড্যাব সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। আগামী 10 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেলে যা চূড়ান্ত হবার কথা রয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজুকের এই উদ্যোগ লাভবান করবে আবাসন ব্যবসায়ীদের, অন্যদিকে ঝুঁকিতে পড়বে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। আর ড্যাপের মারপ্যাচ না বোঝা রাজধানীবাসীর চাওয়া কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। MS আরিফিনের রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে ঢাকা এখন দুর্ভোগের নগরী। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 থেকে 2035 সময়ের জন্য প্রণয়ন করেছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তিতে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই বিরোধিতা বাসযোগ্য ঢাকা নির্মাণে অন্তরায় বলে অভিমত নগরবাসীর। যেহেতু এটা 12তলা একটা বিল্ডিং, সেক্ষেত্রে আমাদের নিচে যারা সার্ভিস দিচ্ছে তাদের লোক সংখ্যা বেশি, আমাদের 2টা লিফট আছে, ওইটার সার্ভিস চার্জ আছে, সেক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জটা বেড়ে যাচ্ছে। পেশা একটা বিল্ডিং, এই পেশা একটা বিল্ডিং হাত দেয় এক বিল্ডিং ধরা যায়, যে বাতাস আসবে, পরিবেশ চেঞ্জ হবে, এগুলো অনেক বাচ্চা কাচ্চা তো অসুখ বিসুখ এভাবেই হচ্ছে। ইনডোরে হোক অথবা তার ছাদে হোক, যদি বাচ্চাদের খেলার জায়গা থাকে সেটা অবশ্যই ভালো হয়। নতুন পরিকল্পনায় যত্রতত্র বহুতল ভবন নির্মাণ করা যাবে না, বরং এলাকা ভিত্তিক ফার বা ফ্লোর এরিয়া রেশিও ঠিক করে দিয়েছে রাজুক। যে এলাকায় ফার যত বেশি, ভবনের উচ্চতাও তত বেশি। তবে আবাসন ব্যবসায়ীদের তোপের মুখে ড্যাব সংশোধনে উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থাটি। বাড়িয়ে দেয়া হচ্ছে ফারের মান ও ফ্ল্যাটের সংখ্যা। আবাসন ব্যবসায়ীদের দাবি, অপর্যাপ্ত নাগরিক সুবিধার দোহাই দিয়ে অনেক এলাকায় ভবনের আয়তন ও উচ্চতা কম দেওয়াটা অযৌক্তিক। বিধিমালা দিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমানো হলে আবাসন সংকটে পড়বে ঢাকা। আগে যেখানে 10 কাঠা জায়গা 25 ফিট রাস্তার পাশে 36টি ফ্ল্যাট তৈরি করা যাইতো, এখন সেখানে করা যায় 20টা। রাজুক বলছে, যানজট, পরিবেশ ও আবাসন সমস্যাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে নতুন সংশোধনী। উপদেষ্টা পরিষদের সভায় 10 মার্চ ড্যাপের খসড়া উপস্থাপনের কথা রয়েছে। আগামী 10 তারিখে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত উপদেষ্টা পরিষদে যদি
পুরা বিস্তারিত তথ্যসমূহ উপস্থাপন করা হবে। সেখানেতে যদি কোনো সাজেশন আসে বা কোনো অ্যাডিশন, মডিফিকেশন, অল্টারেশন করার জন্য কোনো সুপারিশ আসে, সেই সুপারিশটি সন্নিবেশিত করে সেটা সরকার কর্তৃক পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করার নেবে। এই উদ্যোগে সমালোচনা করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রস্তাবিত সংশোধনী আবাসন ব্যবসায়ীদের স্বার্থ হাসিল করবে, ঝুঁকির মুখে ফেলবে ঢাকা মহানগরীকে। ঢাকার যে ভারবহন ক্ষমতা তার 4-5 গুণ বেশি ইতিমধ্যে ঢাকার ভেতর মানুষ আছে। তাহলে এখন নতুন নতুন আরও ভবন আরও যদি মানুষ দিতে চান, ঢাকা তো ইতিমধ্যে স্থবির, এই স্থবির শহরটা মানে এমন স্থবির হবে, তখন কোনো ইনভেস্টমেন্ট করে যতই গণপরিবহনের জন্য মেট্রো করেন, ঢাকা কিন্তু চলতে পারবে না। ড্যাব সংশোধন চূড়ান্ত হওয়ার আগে সকল পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে রাজুক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর অংশ হিসেবে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় আছে মহাকাশে জায়গা বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ। এরই মধ্যে স্টারলিংকের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারত্বে কাজ করার জন্য চুক্তিও স্বাক্ষর করেছে। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। ক্রেতা চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলো রাত দিন এক হয় কর্মব্যস্ততায়। তবে অনেক দর্জি বলছেন চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে এখনই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইনের পছন্দসই লেস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। বাজারে পাওয়া হরেক রকমের লেসের দামও মোটামুটি হাতের নাগালে। কাস্টমার আছে মোটামুটি। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো ডিজাইন মতো করে নিতে পারা যায় আর কি। সেজন্য আমি লেস কিনতে আসছি, ম্যাচিং করে তারপর বানাতে দেব। বিক্রেতারা বলছেন, এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। রোজার প্রথম থেকে 8-10 রোজার পর্যন্ত একটু ভালো হয়। এই টাইপের কারচুপি লেসগুলা কাজ করা, যেমন নাটনার জন্য লাগাই, লেহেঙ্গার জন্য লাগাই, এগুলো একটু বেশি চলতেছে। কাস্টমার আসলেই এই পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কয়েক ধরনেরই কিনলাম, কোনো পার্থক্য আমি ওরকম পাইনি। এই যে আগে যেটা ছিল ওরকমই পেয়েছি। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাবো টেইলার্সে। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা, চলছে কাচের ক্যাচ ক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। ঈদ চলতি ফ্যাশনের একটি বড় অংশের কারিগর এই দর্জিরা। তারা জানাচ্ছেন, ধীরে ধীরে বাড়ছে ফরমাইশ, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। রোজার চাপ এখনো আসে নাই, আসতেছে, আস্তে আস্তে আসতেছে। বাজার অন্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে, কারণ রমজান আসলে আমাদের একটু কাজ বাড়ে, 2টা-2টা পর্যন্ত কাজ করে, অন্য সময় 10টা-11টা পর্যন্ত কাজ করে। এবার হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বেশি চাহিদা, আর কিছু গস কাপড় আসছে পাকিস্তানি, ওগুলো অনেক ভালো চলতেছে এবার। তবে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগে ভাগে এসেছেন দর্জি বাড়িতে। তাই তো লেগে আছে ভিড়। প্রথম দিকে যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল, আর শেষ পর্যন্ত আমার আর এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই, সেটা যেন একদম পারফেক্ট হয়, জন্য আগে দেওয়া। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়। তাই এখনই তোড়ঝোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে জমে উঠছে কেনাবেচা। গরম সামনে রেখে চাহিদা বেড়েছে সুতির পোশাকের। তবে পুরোদমে বিক্রি শুরু না হলেও অন্যান্য বারের তুলনায় এবার বিক্রি ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। ঈদে যারা দেশীয় পণ্যে নিজেকে সাজাতে চাচ্ছেন, এই ভিড়টা তাদের। গরমের কথা মাথায় রেখে অনেকের পছন্দের তালিকা আছে সুতির পোশাক। এখানে কম্বোগুলো সেল হচ্ছে, বাবা মা বাচ্চাদের, ছেলে মেয়ে, ঠিক আছে, সবার একই সাথে সেট আমরা করে কম্বো করে আমরা সেল করতেছি।
আর হচ্ছে যে আপনার সুতি আর কি, মানুষ এখন যেহেতু একটু গরম পড়ছে, সো সুতি কাপড়গুলো একটু বেশি চাহিদা আর কি। ফেব্রিক্সগুলো ধরেন কটন, ডিজাইন কটন, মানে কটনের মধ্যে যেহেতু সামনে গরম, তো গরমকে রেখে মনে করেন যে ভালো কমফোর্টেবল যে পরতে পারবে ওরকম চাহিদা বেশি। রাজধানীর মার্কেট, শপিং মলগুলোতে প্রতিদিনই জমে উঠছে কেনাবেচা। ভিড় এড়াতে ইফতারের আগে অনেকে সেরে নেন কেনাকাটা। শুধু নতুন পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুতা, অলংকার কিংবা ঘর সাজানোর পণ্য সবই আছে একই ছাদের নিচে। যেহেতু এখন রোজার খুব বেশি শুরু হয়নি, আরও কালেকশন আশা করছি আসবে। 10টার বেশিও আউটলেট আছে আই থিঙ্ক, প্রত্যেকটা থেকেই কম বেশি কেনাকাটা করা হয়, এই জন্য বরাবরই খুব ভালো লাগে। অবশ্যই বসুন্ধরা সিটিতে যেহেতু অনেকগুলো শোরুম আছে অ্যান্ড কালেকশনও ভালো আসছে, এখন সবগুলো মিলিয়ে দেখে দেন কিনবো। এবার দেশীয় পণ্যের দোকানে ক্রেতাদের জন্য আছে কম্বো অফার। শাড়ি, পাঞ্জাবি কিংবা ছোটদের পোশাক সবই পাওয়া যাবে একসঙ্গে। আবার কোথাও আছে বিশেষ মূল্য ছাড়, তবে দাম একটু বেশি হওয়ার অভিযোগ ক্রেতাদের। এমনিতেই পছন্দ হয়েছে, কালেকশন ভালো ওদের, এখন দেখা যাক। এমনি 2টা নেওয়ার ইচ্ছা আছে, কয়টা নিতে পারি। 15 রমজানের পর বেচা বিক্রি আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের লুপ লাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে ঘটনা ঘটে। যাত্রীরা জানান, ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় ঝ বগি লাইনচ্যুত হয়। এতে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পড়েন। পরে ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্না নিশিথা এক্সপ্রেস ট্রেন স্টেশনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। তবে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আশুগঞ্জ সাইডে আসার কিছুক্ষণ পরে গাড়ির গতি মোটামুটি বেশ ভালো ছিল, তো হঠাৎ করে আমরা একটা ঝাঁকুনি পাই এবং পর্যায়ক্রমে সেই ঝাঁকুনির তীব্রতা বাড়তেই থাকে এবং ভিতরে মনে হচ্ছে যেন একটা কেয়ামতের মতো আলামত সৃষ্টি হয়ে গেছে, ধুলা বালি সব অন্ধকার হয়ে গেছে। বগি লাইনচ্যুত হয়ে গেছে এবং ড্রাইভার দক্ষতার সাথে ট্রেনটা থামাতে পেরেছে। স্লো গতিতে ট্রেনটা থামতেছিল, ঘর্ষণে, এটা যান্ত্রিক ত্রুটির কারণে নিচে রেল লাইনে এবং পাত্রের সাথে ঘর্ষণে আগুনের ফুলকির মতো দেখা গিয়েছিল। এটা দেখে যাত্রীরা ভেবেছিল যে আগুন লেগেছিল, আসলে আগুন লাগে নাই, এটা জাস্ট লাইনচ্যুত হয়ে গেছে। এখন আমার আপাতত মেন লাইনে গাড়ি চলতে পারে, আবার আপ লাইন তো ক্লিয়ার আছে। বন্দীদের রাখা হবে, এজন্য ব্যবহার করা হচ্ছে পুরাতন কারা ভবন। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে। ফরাসি বিপ্লবের সময় 25 একর জমির উপর স্থাপিত হয় সিলেট কেন্দ্রীয় কারাগার। 2018 সালে এই কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয় 15 কিলোমিটার দূরবর্তী বাধাঘাট এলাকায় স্থাপিত নতুন কারাগারে। তখন পরিত্যক্ত সিলেট কেন্দ্রীয় কারাগার 2 নামে কারাগারের নামকরণ করা হয়। এই কারাগারকে সিলেট মেট্রোপলিটন কারাগারে রূপান্তর করে 23 ফেব্রুয়ারি থেকে নতুন বন্দীদের রাখা শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশন এলাকা এবং নগরীর 6 থানা এলাকার বন্দীদের এই কারাগারে রাখা হচ্ছে। কারাগারের জন্য 452 জন লোকবল নিয়োগ সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সিলেট অঞ্চলের বন্দীরা আপনার মেট্রোপলিটনের অঞ্চলের বন্দীরা আলাদা থাকার যে 7টা পাচ্ছে, মানে এই বিষয়টা আমরা মহানগরগুলোতেও চিন্তা ভাবনা সরকার মনে করছে। ইতোমধ্যে মেট্রো অঞ্চল কারাগার উল্লেখ করে কারা কর্তৃপক্ষ গেটে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। সিলেট থেকে মেট্রোপলিটন কারাগারের কার্যক্রম শুরু হয়। একদিকে অপরাধ যেমন কমে আসবে, তেমনি শহর কেন্দ্রিক হাজতি বন্দী শনাক্ত করা সহজ হওয়ার পাশাপাশি সুযোগ সুবিধাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুরানা কারাগারে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বন্দীদেরকে আসা একটা সুবিধা হয়েছে, আত্মীয় স্বজন তারা দেখা সাক্ষাৎ করতে পারে। আমরা সিলেটি যেটা আছে বেশি সময় লাগে না, আইয়া তারা দীক্ষা দেখতো শহরে। বাংলাদেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এইরকম যদি একটা হাজতখানা থাকে তাহলে মেট্রোপলিটন এলাকার জন্য খুবই ভালো হয়। আগে তো বাধাঘাট সবার চাহিদা, আর এখানেও ডিভিশন ভাগ হয়, এখানে একটি চাপ কম থাকবে। সিলেট বিভাগের 4 জেলা ও সিলেট মেট্রোপলিটন কারাগারের ধারণ ক্ষমতা 4,482, বন্দী রয়েছে 4,344 জন। দেশের প্রাচীনতম এই কারাগারটি নতুন আঙ্গিকে চালু হওয়ার ফলে সিলেট নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
সংসারে আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দালাল ধরে লিবিয়া পাড়ি জমান শেরপুরের যুবক তোজাম্মেল হক। লিবিয়ার মাটিতে পা দিয়েই বুঝতে পারেন ভয়ানক প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি। 4 বছরে কয়েক দফা জেল খেটে এবং দালালের নির্যাতনের হাত থেকে বাঁচতে মুক্তিপণ দিয়ে অবশেষে একটি এনজিওর সহায়তায় দেশে ফিরে দালালদের বিচার দাবি করেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারের আশ্বাস দেন জেলা প্রশাসক। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত গ্রাম দেবোয়ারচরের তোজাম্মেল হক একটু সুখের আশায় পাড়ি জমান লিবিয়া। সেখানে গিয়েই ভেঙে যায় ভুল। জীবন বাঁচাতে অর্ধেকেরও কম মজুরিতে কাজ করেন তিনি। এভাবে 3 বছর কাটানোর পর 3 লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি করে অপর এক দালাল গোষ্ঠী। তোজাম্মেল সহ 47 জনকে নৌকায় ভূমধ্য সাগরের 726 কিলোমিটার জলরাশি পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। মাঝ সাগরে লিবিয়ার পুলিশ আটক করলে 1 সপ্তাহ কারাগারে থাকার পর অন্য একটি দালাল চক্র ছাড়িয়ে নিয়ে অমানসিক নির্যাতন করলে বাড়ি থেকে জমি জমা বিক্রির 6 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। গেল নভেম্বরে আবারও অবৈধভাবে আলজেরিয়া গিয়ে 4 মাস জেল খেটে অবশেষে ব্রেকের সহায়তায় বাড়ি ফেরেন তোজাম্মেল। দালালদের বিচার দাবি করেন সর্বশান্ত তোজাম্মেল ও তার পরিবার। পুরা বাংলাদেশের যত নাগরিক মানুষ আছে এদের একটা মেসেজ, অবৈধভাবে কোনো দেশে যেতে না যা। আমি দেশে যদি 3 বেলা না খাইতে পারি, 2 বেলা যদি খাইতে পারি, তারপর আমি অবৈধভাবে কোনো দেশে যাবো না। দালালদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। এখনো মুজাম্মেল ঘুমেতে শিক্ষা দিয়ে উঠে আরে দেখে যে ই হয়েছে, আমি দেখে যে প্রতিবন্ধী ধরা পড়েছিল। ভবিষ্যতে যাতে এরকম কর্ম ভবিষ্যতে আর না হয়, এসব দালালটা আপনারা আইন ব্যবস্থা করেন, আইন ব্যবস্থা করে কঠোর ব্যবস্থা করেন আপনারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধী চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যদি প্রতারিত হয় অবশ্যই নেব। সেক্ষেত্রে স্পেসিফিক কোনো যদি অভিযোগ করেন, কেউ অভিযোগ করলে অবশ্যই মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালে আদম আলী নামে স্থানীয় এক দালালকে 4,30,000 টাকার বিনিময়ে লিবিয়াতে পাড়ি জমান তোজাম্মেল। পরবর্তীতে আরও 6 লাখ টাকা মুক্তিপণ দেন তিনি। সময় সংবাদ, শেরপুর। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। সড়ক ড্রেনে কোথাও চলছে খোঁড়াখুড়ি, কোথাও আবার বন্ধ কাজ। অনেক জায়গায় কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। এতে আগামী বর্ষায় দুর্ভোগ কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। যদিও সিটি প্রশাসকের দাবি, দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে বর্ষা, তবু শেষ হয়নি ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলা রাস্তার খোঁড়াখুড়ির কাজ। অনেক জায়গায় কাজ চললেও তাতেও ধীর গতি, আবার একেবারেই বন্ধ হয়ে আছে অনেক এলাকার সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ। নগরীর জলাবদ্ধতা দূরীকরণে 2020 সালে 4 বছর মেয়াদে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে 1575 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর দরপত্র শেষে 86টি প্যাকেজের আওতায় 357 কিলোমিটার সড়ক ও 249 কিলোমিটার ড্রেনের কাজ শুরু হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রকল্পের অর্ধেক কাজও। এর মধ্যে আবার পট পরিবর্তনে ঠিকাদার লাপাত্তা হওয়ায় একের পর এক বাতিল হচ্ছে কাজ। ইতিমধ্যে বাতিল করা হয়েছে প্রায় 173 কোটি টাকার 10টি প্যাকেজের কাজ। এতে আসছে বর্ষায় ভোগান্তি বাড়ার শঙ্কা নগরবাসীর। এখনো ড্রেন কমপ্লিট হয় নাই, তার মানে এই বছরও আমাদের পানির ভিতর দিয়েই যাইতে হবে। রড নাই, এই সিমেন্ট নাই, ইট নাই, এটা করে যে 1.5-2 বছর যাইতেছে ভাই রাস্তার কাজটা আপনাদের গত শীতের সময় শেষ করার ছিল, 10% এটা শেষ করা নাই। বৃষ্টি পরে মানে পাও আডুর উপরে মানে গাড়ি উঠবো, পানির থেকে কাদার মধ্যে বেশি ডুবে থাকা লাগবো। আমাদের একটাই চাওয়া যে যত দূরত্ব এই কাজটা করা যায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বর্ষার আগে নগরবাসীকে দুর্ভোগের হাত থেকে বাঁচাতে আন্তরিকভাবে কাজ করতে হবে সংশ্লিষ্টদের। আর সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, চলমান কাজ শেষ করতে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। খোঁড়াখুড়ি করার ততটুক যতটুকু আপনি কাজটি করতে পারেন, কাজটি করতে পারবেন না, শুধু খুঁড়ে ফেলে রাখবেন, এটা যেন না হয়। নতুন টেন্ডার চলমান আছে, বাট এটা হয়তো বর্ষার আগে হবে না। বর্ষাকালে যে মানুষ যে ভোগান্তি, এটা আমি দেখেছি এবং আমরা এটা টপ প্রায়োরিটি দিয়ে বিবেচনা করছি। বাতিল হওয়া প্যাকেজ চালু ও অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি নগরবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ।
বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের চেষ্টা থাকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা চাইলে বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্ক ও খার্কিভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় 25 জন নিহত হয়েছেন। পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলে ইউক্রেনে একইভাবে হামলা চালাতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরেই রুশ হামলার ঘটনা ঘটে বলে জানায় গণমাধ্যম। শুক্রবার সকালেই যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন তিনি পুতিনকে বিশ্বাস করেন। এই মুহূর্তে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে সামনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। আর মাত্র একটা ম্যাচ, মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়ায় কিউইরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন, কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। 2011 সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক 70 ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ড জিতেছে 45 ম্যাচে। আর সব ফরম্যাটের হিসেব করলে এই 14 বছরে ভারত শিরোপা জিতেছে 3টি, রানার্স আপ হয়েছে 5 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 3 বার। অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে 1টি, রানার্স আপ হয়েছে 3 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 4 বার। অর্থাৎ বলাই যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে और সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2 ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। রোহিত ভাই এন্ড বিরাট ভাই। আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 24 ঘন্টার মধ্যে জড়িতদের আদালতে তোলার আলটিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। দুর্গন্ধ পানিতে অত্র এলাকায় 6 লাখ একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের উত্তরখান দক্ষিণবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। 9 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঢাকা উত্তর সিটির 18 ওয়ার্ডে। মশার উপদ্রব, ময়লা পানি, গ্যাস সংকট সহ নানা ভোগান্তি। অপেক্ষা করতে হবে আরও 5 বছর বলছে কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।